পরোক্ষে আরো শক্তিশালী হতে চলেছে এনডিএ। বিজেপি সরকার কেন্দ্রে আরো শক্তিশালী হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন রাষ্ট্রবাদ। আরো শক্তিশালী হতে চলেছে ভারতের সুরক্ষা। কেন? এটার পিছনেই রয়েছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেশের বিকাশ, দেশের সুরক্ষা যে ঠিক কতটা ভাবে বৃদ্ধি করতে চলেছে সেটার হিসাব এই এপিসোডে আপনাদেরকে দিতে চলেছি। নমস্কার, বন্দে মাতরম, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। রাষ্ট্রবাদ সর্বোপরি, রাষ্ট্রবাদ শিরোপরি। মাতৃভূমির জন্য জীবন বাজি রাখা যায়, আর সেই জীবন বাজি রেখেই মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করবার জন্য এবার পশ্চিমবঙ্গের মানুষ ছিল বদ্ধপরিকর, এবং 93.78% এই ভোটের যে রেশিও সেটাই প্রমাণ করে দিয়েছে যে মানুষ কতটা একরোখা ছিল। এখন এর সাথে এই যে ধুলিসাৎ হয়ে যাচ্ছে ক্রমশ যেটুকু জিতেছিল তৃণমূল কংগ্রেস, আদৌ তৃণমূল কংগ্রেস নাম বিরোধী দলে থাকবে কিনা সেটাই এখন প্রশ্নচিহ্ন উঠে গেছে। আদৌ লোগো থাকবে কিনা, যে লোগোটা নাকি আবার চুরি করেছিল, এখন সেটা পরিষ্কার হয়ে গেছে। মানে পা থেকে মাথা পর্যন্ত চুরি চুরি চুরি, সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ, চুরি চুরি চুরি। মানুষকে শোষণ করো আর চুরি করো। এখন এইটা করতে গিয়ে এই যে ধরে নিন 80টা বিধায়ক যেটা পেয়েছিল, এই 80টা বিধায়কের মধ্যে 58 প্লাস ছেড়ে দিন 60, ওটা অচিরেই 80তে 80 না হোক, কয়েকটা নেবে না এটা শোনা যাচ্ছে। মোটামুটি 72-73-এর কাছাকাছি জায়গায় পৌঁছে যাচ্ছে। কয়েকটাকে নেবে না, সেগুলো এতটাই পচা, সেগুলোকে নেবে না। আর সেগুলো মানে তাদের মধ্যে এই যে মানে 72 যে বলে দিলাম, এদেরও যে হাত করা অপেক্ষা করে নেই তা না, এদেরও আছে। আমি সংখ্যার জন্য বলছি, কিন্তু ব্যালেন্স যেটা আছে, ওই যে বলছি 8টা কি 7টা 8টা, ওগুলোকে ইভেন ওই গোষ্ঠীও নেবে। এটা গেল পশ্চিমবঙ্গের বিধানসভার অবস্থা। এবার সংসদীয় গণতন্ত্রে, যেখানে সংখ্যা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে, আইন পাশ করবার ক্ষেত্রে, যেখানে আমাদের পার্লামেন্টে বিল পাশ করা একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়ায়, এবং সব সময় ওই টুকরে টুকরে গ্যাং আর একটা অশুভ জোট INTIA যার মাথা ছিল, সুধী দর্শকবৃন্দ খেয়াল করুন, যার মাথা ছিল লোকসভাতে, এনডিএটা বাদ দিলে বিরোধী দলের মধ্যে প্রধান বিরোধী দলগুলোর অন্যতম হয়ে দাঁড়িয়েছিল সংখ্যার বিচারে, যেটা ছিল তৃণমূল কংগ্রেস, অন্যতম কংগ্রেসের পর। তাহলে সেই কংগ্রেসের পর পর যে বিরোধী দলটার সংখ্যা, সেটা কত ছিল? রাজ্যসভা 13 আর লোকসভা 29। আর এই 29-এর মধ্যে আমরা মানুষের ভাষা থেকে ভোটের পরেই বলেছিলাম যে 18 জন নিশ্চিত ওই তৃণমূল কংগ্রেসে আর থাকবে না। 18 জন কনফার্ম। ওই সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদের আবার ওরা নেবে না। ওরা বলছে ওদের আমরা নেব না, ও এত মানে নাক চাপা দিচ্ছে অনেকে, সূত্রের খবর, নেবে না এরকম। তাহলে 18, সংখ্যাটা 20-র দিকে গেলেও যেতে পারে, ওই 29-এর মধ্যে, বা যেটা শোনা যাচ্ছে 20 বোধহয় হয়েই গেছে। এবার তাহলে লোকসভায় এই অংশটা গেল। এবার রাজ্যসভায় কি? 13টা। শুধু দর্শকবৃন্দ, রাজ্যসভায় যে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে তাতে 24টা আসনে ইলেকশন হচ্ছে এই মুহূর্তে।
24টা আসনের ইলেকশনে 8 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 11 তারিখ লাস্ট ডেট অফ উইথড্রয়াল, আর 18 তারিখ হচ্ছে ভোট গ্রহণ। তাহলে এই 24টা আসনের মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু কোনো আসন নেই, এটা জানেন। পশ্চিমবঙ্গের ভোট হয়ে গেছে, যেটা যেটা সাইক্লিক অর্ডারে যেটা চেঞ্জ হতে থাকে, এটা হচ্ছে তারই একটা প্রসেস। রাজ্যসভায় যেভাবে একটা নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন রাজ্যে সময়সীমা পূর্ণ হয় সাংসদদের, সেই অনুযায়ী যে সংখ্যাটা থাকে সেটা ইলেকশন কমিশন নিয়ে হিসাব করে একটা ভোট করে। এটা সেই ভোট হচ্ছে, সেটা 24টা আসনের মধ্যে রয়েছে। গুজরাট আছে, কর্ণাটকা আছে, মধ্যপ্রদেশ আছে, ঝাড়খণ্ড আছে। এবার ধরে দিন কর্ণাটকে বিজেপি সরকার নেই, সেটা ছেড়ে দিন, সেখানটা বাদ দিন। কিন্তু এই ব্যালেন্স যে 24টা আছে, এই যে রাজ্যসভায় এনডিএ এর সংখ্যাটা কম, বিজেপির সংখ্যাটা কম আছে, যেটা নিয়েই দাপাদাপিটা ছিল, তাহলে ওই 2/3 মেজরিটিকে পেতে গেলে যে 148 সংখ্যাটা লাগে রাজ্যসভায়, তার থেকে বেশ খানিকটা কম ছিল। এখন এই জায়গাটায় আসতে গেলে এই যে রাজ্যগুলোতে ভোট হবে তার মধ্যে ঝাড়খণ্ড আর মধ্যপ্রদেশ খুব বড় একটা রোল প্লে করতে চলেছে, আর গুজরাট তো আছেই। এখন এইখানেই হচ্ছে, এখান থেকে কিন্তু বিজেপি একটা বড় লিড পেতে চলেছে এই 24টার মধ্যে। আর পড়ে থাকলো রাজ্যসভার তৃণমূলের যে অংশ, সেই তৃণমূলের সেই অংশ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত যেটা খবর, 3-13 থেকে -3 মানে সমান 10, তারা আবার ওই আলাদা অস্তিত্ব হিসেবেই এখন দেখি। এখন ওনারা যেমন এখনো নতুন দল কিছু নাম জানাননি, তার মানে কারা? রাজ্যের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, আর কেন্দ্রে লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার, এরা। রাজ্যসভায় আবার এই যে 10 জন, এই 10 জন বলছে যে না, ওই ব্রায়ান ট্রায়ান এই সমস্ত আমরা রাখবো না, আমরা আলাদা। তাহলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই যে রিসেন্ট কালকে দিল্লি গেলেন, এখন এই বিপুল ভাঙন এ কি রোধ করা সম্ভব? তার কারণ খুব পরিষ্কার। আগামী দিনে 29-এর লক্ষ্যে যে অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে বিজেপি ইলেকশনে নামতে চলেছে, যেখানে সব থেকে বড় সমস্যার জায়গা ছিল, দেশের সুরক্ষার সমস্যা হয়ে যাচ্ছিল, যেটা ছিল পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়ে গেছে। আগামী দিনে এখান থেকেও রাজ্যসভায় যে নির্বাচন হবে, তাতেও একটা বড় সংখ্যা আসন এক্সপেক্ট করবো আমরা। তাহলে আগামীতে 2/3 মেজরিটির জায়গা থেকে লোকসভায় বিজেপি অবশ্যই, ওই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন যদি আলাদাভাবে এনডিএ কে সাপোর্ট দেয়, তৎসত্ত্বেও কিন্তু 366 মানে 2/3 থেকে খানিকটা কম থেকে যাবে। কিন্তু লোকসভায়, রাজ্যসভায় কিন্তু বুঝতেই পারছেন কিছু আসন এই যে কম থাকছে, সেটা আগামীতে রিকভার করাটা বিজেপির পক্ষে খুব একটা কঠিন হবে না। কাজেই যে সমস্ত বিল এই টুকরে গ্যাংগুলো আটকে দিত, তার মধ্যে অন্যতম নারী সুরক্ষা বিল, যে বিলটা ভোটের ঠিক বিধানসভা ভোটের আগেই লোকসভায় আটকে গেছিল, এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, এই ইন্ডিয়া জোটের অপচেষ্টার জন্য, যেখানে সর্বসম্মত হয়ে নারীদের ক্ষমতায়নের জন্য তারা এগিয়ে আসতেই পারতেন, আসেননি। এখন সেই বাধাটা অনেকটা অংশেই কমে যাবে। কিন্তু আরো মজা আছে এর সাথে, যেখানে ইন্ডিয়া জোটের মধ্যেকার এই পাওয়ার গুলো ঝপঝপ করে বিভিন্ন রাজ্যে ওই পতন ঘটেছে, বা যাদের যত বড় বড় হম্বিতম্বি ছিল, তাদের ঠিক ততটা বড় বড় আওয়াজ করে সেই প্রদীপ নিভে গেছে, তাহলে সেই এনডিএ, এই আইএনডিআইএ জোটের
যে যে সংখ্যক আসন লোকসভাতে রয়েছে, এই তৃণমূল কংগ্রেসের পতনের পর সেই সমস্ত জোটের মধ্যেও তাদের আঞ্চলিক দলগুলোর মধ্যেও বিপুল ভাঙন। এই আইএনডিআইএ জোটের বৈঠকেই সেটা পরিষ্কার। রাহুল গান্ধীর সঙ্গে মানে একটা ইস্যুতে না, ভোট একটা ইস্যু, সেটা একটা ইস্যু, কিন্তু অতীতের জমে থাকা জঞ্জাল আর পাওয়ারে আছি আর পাওয়ারে নেই, এই ছড়ি ঘোরানোর কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে। যেখানে ওই আইএনডিআইএ জোটের বৈঠকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, আমাকে একটু খেলতে নাও, এবার আমাকে একটু ভাসিয়ে রাখো বাপু, এই রকম একটা মনোভাব জনগণ মনে করছে, রাজনৈতিক মহল মনে করছে যে আমাকে মাঠের বাইরে বার করে দিও না, আমাকেও নাও খেলতে একটু। কারণ ওনার তার সংখ্যা নেই, ওনার কিচ্ছু নেই, ক্ষমতা নেই, কিচ্ছু নেই, লোক নেই, জনসমাজ বিবর্জিত ভোটের দ্বারা। আর সমাজের ক্ষেত্রে মানুষ তাদেরকে মুখদর্শন করতে চাইছে না। এই সংখ্যা না থাকার ফলে ওই আইএনডিআইএ জোটে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো ভ্যালুই নেই। কিন্তু তার পাশে যারা স্বকীয় অস্তিত্ব তৈরি করতে চাইছেন, আগামী দিন বলবে তারা রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, তাদের কি ভূমিকা থাকে সে তো মানুষজন তাকিয়ে থাকবে। আপাতত আইএনডিআইএ জোটের মধ্যে থেকে হম্বিতম্বি করবার মতো আর কেউই অবশিষ্ট নেই। সকলেই ক্ষুদ্র অস্তিত্বে পরিণত হয়েছে বা কোথাও কোথাও অস্তিত্বহীন হয়ে গেছে। ভাবুন বামফ্রন্টের কথা, সিপিএম এর কথা, ফিনিশ হয়ে গেছে প্রায়, আর নেই। তাহলে যেখানে সংখ্যা নেই সেখানে ও জোট, এবং ওই জোটের দ্বারা এই ঠিক যেমন আমাদের রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও সাংসদরা থেকে গেছে লোকসভায়, যতক্ষণ না 29-এ পুরোপুরি সাফসুতরা হয়, মানুষ সাফসুতরা করে দেয় 29-এ অখণ্ড ভারতের লক্ষ্য নিয়ে, ততক্ষণ পর্যন্ত তো তারা থেকে যাচ্ছে সেখানে লোকসভা আর রাজ্যসভাগুলোতে। এরা কিন্তু আর সেই আঞ্চলিক দলের চিড়ে ভেজানো জলের দ্বারা আর চিড়ে ভিজছে না। তারা অনেক বেশি সেফ করিডোর খোঁজবার চেষ্টা করছে, নিজেদের স্বাধীন অস্তিত্ব মানে ওপরে এক গাল হাসি রেখে ভিতরে ভিতরে যখন পার্লামেন্টে বিলগুলো নিয়ে ভোটগুলি হবে, তখন তারা তাদের আসল কাজটি করে দিয়ে চলে যাবে। এবং এই সামগ্রিক বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে কবে? এই রাজ্যসভার নির্বাচনটা হয়ে যাওয়ার পরে সংখ্যা আরো ক্লিয়ার হবে। এদিকে পশ্চিমবঙ্গের সীমানায় যে পরিমাণ ফেন্সিং হচ্ছে, ফেন্সিং এর কাজ চলছে, যে পরিমাণ ডিটেনশন ক্যাম্পের এই মুহূর্তে ধরপাকড় চলছে, সেই ধরপাকড় শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমার মধ্যে যে আটকে আছে তা না। উচ্ছেদ, বিদেশি উচ্ছেদ প্রকল্প যদি এইভাবে নাম দিই, সেটা সারা ভারতবর্ষের এজেন্ডা। তার কারণ সুপ্রিম কোর্টও বলেছে ভারতবর্ষ ধর্মশালা, এখানে যে যা খুশি করে যাবে, এসে থাকবে, হয় না। আর আমরা মানুষের ভাষা, আমি বলেছিলাম আপনাদের যে এসআইআর ভোটার তালিকা, তাতে যা বাদ পড়লো, তাদের তাও কিছু কাগজ আছে টাছে দেখিয়ে বাদ পড়েছে, ফেক কাগজ, জাল কাগজ, সেই হিসেবে প্যান কার্ড তার একটা তালিকা আছে, আধার কার্ডের একটা তালিকা আছে, এরকম সবকিছুরই একটা তালিকা আছে। এই তালিকা বাইরে আছে সে সংখ্যাটা যে কি ভয়ঙ্কর, সেটা অবশ্যই ভারতবর্ষের ইন্টেলিজেন্স জানে সেই সংখ্যাটা ঠিক কতটা মারাত্মক, দেশের পক্ষে ক্ষতিকর। সেটাই দেখা যাচ্ছে হাকিমপুরে। কতটুকু দেখতে পাচ্ছেন আগে হাকিমপুরে আপনারা? বিজেপি বলছে নেব না, না নিয়ে করবে কি? না নিয়ে করবেটা কি? ভারতের সঙ্গে লড়বে? সম্ভবই না সেটা।
তার কারণ ওখানেও কিন্তু পাল্টা জনমত, ওখানেও ওই বাংলাদেশে সেখানেও তৈরি হয়ে গেছে জামাত বিরোধী একটি জনমত। কাজে কেউ কোথাও বসে নেই, পরিচ্ছন্নতার কাজ চলছে, রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার কাজ চলছে। আর এই ধাক্কায়, এই জনসুনামিতে, জন আবেগী খড়কুটোর মতো উড়ে যাচ্ছে দেশ বিরোধী শক্তি। কাজে আগামী দিনে বুঝতেই পারছেন যে ওই কাপড়ের তলায় লুকিয়ে খুঁজে টেনে বার করছে পুলিশ যে সমস্ত কুচোকাচাদের, সেখানেই কিন্তু ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে না। আর যদি কেউ মনে করে থাকেন টুকরো টাকরা দুটো একটা এফআইআর এই ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে কোথাও কোথাও, অথবা টুকরো টাকরা নেতা কুচো নেতা ধরা পড়ছে বলে ভাবছেন ওই টাকা তোলাবাজি করতো, সেই টাকা তোলাবাজি করতো, ওই জমি লুট করেছে, সেখানে মানুষকে অত্যাচার করেছে, না, এরা একটা শৃঙ্খল। এদের মধ্যে থেকেই কিন্তু বেরিয়ে আসছে আরো বড় বড় তথ্য, আরো কে কে আছে, আরো কার কার সামনে বা বলা যায় দুয়ারে হাত করা। ভারত রাষ্ট্র নির্মাণের জন্য, ভারত রাষ্ট্রের সুরক্ষার জন্য, অখণ্ড ভারত গড়ে তোলবার জন্য সারা ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল এবার প্রতিজ্ঞাবদ্ধ। শুধু দর্শকবৃন্দ, আমাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। খবরের ভিতরের খবর আপনাদের সামনে আমরা পরিবেশন করি, সূত্র মারফত যে সমস্ত খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, কখনোই সেটা আমরা দাবি করি না যে 100-100টা মিলে যায়। মিলে যাচ্ছে কিনা সেটা আপনারাই কমেন্টে লিখুন আর আপনাদের মতামত শেয়ার করুন এই এপিসোডের সাথে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।